মানুষের বিপদ কখনো বলে কয়ে আসে না, হঠাৎ করে চলে আসে দমকা হওয়ার মতো। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। তো সকালবেলায় উঠে আমি উঠেছি আজকে অনেক সকালে, আমি আছি বাবার বাড়িতে। তো উঠে দেখেন এখনো ফুলগুলো পুরোপুরি ফুটে পারিনি। আর লাল জবা গাছগুলো কি সুন্দর, তাই না? আর সকালবেলায় উঠে দেখেন খাওয়া দাওয়ার পরে তারপরে আমার দিদি এবং মামনি আমার মাসিমাদের বাড়ি চলে যাচ্ছে। তো আমরা গাড়ির জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলাম। আমার মামুনি অনেক কিউট, দেখেন কত কিউট। আর সে অনেক সুন্দর সুন্দর কথা বলে, অনেক সুন্দর সুন্দর গল্প করে। আর সে অনেক মিশুকে, সবার সাথে অনেক সহজেই মিশতে পারে এবং মায়ায় ফেলে দেয় সবাইকে। তো অল্প একটুর জন্য এসেছিল আমার বাবার বাড়িতে বেড়াতে। তো অনেকদিন দিদি আসার সাথে দেখা হয় না, তো হঠাৎ আমার ঠাকুমার কাজ উপলক্ষে দিদিদের সাথে দেখা হয়ে গেল, দিদি আর মামুনির সাথে। তো দিদি আর মামুনিকে এগিয়ে দিয়ে তারপরে দেখেন আমরা চলে যাচ্ছি আমার এক দাদাদের বাড়ি। হঠাৎ একটা সংবাদ শুনে দাদাদের বাড়ি এসেছিলাম। তো দেখেন রাস্তায় যেতে যেতে রাস্তাটা পুরো ফাঁকা শুনশান, কোনো মানুষজন নাই। শুধু আমরা আমার হাজবেন্ড, আমি, আমার বোন, আমার মা, জেঠিমা, আমরা এই কয়েকজন মিলে যাচ্ছি। আর দাদাদের বাড়িটা আমাদের গ্রামের শুরুতেই, একেবারে ফাঁকা জায়গা। আর ফাঁকা জায়গার পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগে দেখতে, চারিদিকে জল আর জল, পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী। আর আমরা হাঁটতে হাঁটতে দাদাদের বাড়ির দিকে রওনা হচ্ছি। অবশ্য রাস্তা দিয়ে ভ্যান যাচ্ছিল, তো আমার মায়ের যেহেতু একটু পায়ে ব্যথাও ছিল, তো ভাবলাম যাওয়ার সময় একটু ভ্যানে যাই। তো যাওয়ার সময় আমরা কিছু দূর গিয়ে কিন্তু একটা ভ্যানেও উঠে পড়েছিলাম। তো আমরা চলে এসেছি দাদাদের বাড়ির সামনে। আর দাদাদের বাড়ির সামনে কিন্তু একটা বাঁশের, এটার সাহায্যে এই ছোট্ট নদীটা সবাই পারাপার হয়ে ওপারে যায়। তো যাই হোক, আমরা দাদাদের বাড়ি চলে এসেছি পুলটা পার হয়ে। আর দাদাদের বাড়ি ফাঁকা হওয়াতে দেখেন প্রচুর বাতাস, এত পরিমাণে বাতাস যে বাড়ি ঘরে চারপাশে যে পলিথিন কাগজ যাই কিছু লাগানো কেন সবকিছু উড়িয়ে নিয়ে যায়। আর এই সামনে এটা দেখছেন, এটা হচ্ছে ঠাকুর ঘর, ঠাকুর ঘরের সামনে পর্দা দেওয়া। আর তার পাশে ধানের গোলা। আমাদের এলাকায় যেহেতু ধান মাছ দুটোই হয়, তার জন্য কিন্তু এত বড় বড় ধানের গোলা রয়েছে। আর এখানে দেখেন হাঁসগুলো দেখতে কত সুন্দর। এই হাঁসগুলো সামনে থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর। আর দাদাদের বাড়ির পাশেই কিন্তু আমাদের মেইন যে মাছের ঘেরটা, সেই ঘেরটা। তো দেখেন যতদূর চোখ যায় ততদূর এই যে দেখা যাচ্ছে আমাদের মাছের ঘেরটা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি মাছ হয়। আর ঘেরটা দেখে এবার চলে আসলাম আমি হাঁসের দিকে। আর হাঁসটা কত সুন্দর দেখেন, আমি সামনাসামনি দেখে অনেক ভালো লেগেছে হাঁসটা আমার। আর এখানে আমি আমার দাদার মেয়ে ইন্দিরাকে বললাম যে হাঁসটা একটু ধরে আনতো। তো হাঁসটা ধরে নিয়ে এসেছে। আর হাঁসটা এত সুন্দর কিছুই বলে না। অনেক হাঁস আছে যে সামনে গেলেই পাশে গেলেই কামড়ে দেয়, এটা একেবারে শান্ত স্বভাবের একটা হাঁস, আর দেখতেও অনেক সুন্দর। এটাকে চীনা হাঁসও বলা হয়ে থাকে। গ্রাম অঞ্চলে এটাকে চিল হাঁস বলে থাকে। তো যাই হোক, দেখেন দাদাদের বাড়ির একেবারে সামনেটা জলে থই থই করছে, চারদিকে শুধু জল আর নদী, একেবারে নদীর পাড়েই বাড়ি। একটু যদি নদীতে জল উঠে যায় তাহলে কিন্তু দাদাদের প্রায় উঠান তারপরে ঘরের ভিতর পর্যন্ত জল ঢুকে যায়। আর এখানে দেখেন বসে বসে আমার মা আর বোন শাক উঠাচ্ছে। আর পরিবেশটা কত সুন্দর। এখানে দেখেন বসার জন্য একটা বেঞ্চের ব্যবস্থা, যেটা দাদারা এখানে প্লাস্টার করে জামিয়ে তারপরে তৈরি করেছেন। তো বেশ এখানে বসে থাকলে ভালোই লাগে। আর রাস্তা দিয়ে দেখেন বিয়ের একটা গাড়ি গেল, প্রথমে দেখলাম।
যে প্রাইভেট কার গিয়েছে একটা, আর তারপরে দেখেন পিক আপে করে বরযাত্রীগুলো নিয়ে যাচ্ছে। এই বিষয়টা দেখে কিন্তু আমরা সবাই একটু হাসাহাসি করছিলাম। আসলে বর বউ প্রাইভেট কারে গেল আর বরযাত্রীগুলো পিক আপে করে যাচ্ছে। তো তারপরে দেখেন দাদাদের বাড়ি থেকে ঘুরে তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আসলে একটা খারাপ সংবাদ শুনে আমরা এসেছিলাম। মানুষের বিপদ কখনো বলে কয়ে আসে না। ঈশ্বর না করুক এমন বিপদ যেন কখনো কারোর আহ না দেন। তো ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি। তো যাই হোক, আমরা দাদাদের বাড়ি থেকে ঘুরে এবার আমাদের বাড়ির দিকে চলে যাওয়ার চেষ্টা করছি। আবার সেই সাঁকোটা পার হতে হচ্ছে। আবার মা, আমি, আমার বোন, জেঠিমা, আমরা যে কয়েকজন এসেছিলাম আবার চলেও যাচ্ছি। তো কিছুক্ষণের জন্য এসে সবার সাথে গল্প করে একটু সময় কাটিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে। একটু সময় না, বেশ সময় কাটিয়েছি। 11টার দিকে এসেছি আর এখন প্রায় বাজে 1:30টা মতো। তো এসেই আমার মা দেখেন বাড়ির যে চিল হাঁসটা ছিল সেই হাঁসটা কেটে দিয়েছে। আমরা যেহেতু চলে যাব 2-1 ভিতরে, তার জন্য কিন্তু আমার মা হাঁসটা কেটে দিয়েছে। তো হাঁসটা আমি পরিষ্কার করছি দুপুরে রান্না বান্না করার জন্য। আর এখানে এই হাঁসগুলো কিন্তু বেশ প্রচলন রয়েছে। বেশিরভাগ অধিকাংশ বাড়িতেই এই হাঁস পোষেন সবাই। আর এখানে দেখেন তার পাশাপাশি আমার দিদিমা এখানে ওল কাটছে। আর ওল দিয়ে মাছ দিয়ে রান্না হবে, আর এখানে হাঁসের মাংস রান্না হবে। আম, আমি হাঁসটা পরিষ্কার করার সাথে সাথে আমার দিদিমা কিন্তু অন্য সাইডে যে মশলাপাতি জিনিসপত্রগুলো সবকিছু গুছিয়ে দিচ্ছিল। তো আমার দিদিমা আসলে প্রচুর পরিমাণে কাজ করে দেয় আমার মার হাতের কাজ। যে টুকিটাকি যে কাজগুলো থাকে সবগুলো কিন্তু আমার দিদিমা বসে বসে অনেক কাজ করে দেয়। আম, তো আমিও দেখেন হ্যাঁ, এ পাশে হাঁসটা কেটে নিচ্ছিলাম। তো হাঁসটা আমার পরিষ্কার করা শেষ। এবার আমি হাঁসটা কেটে রান্না করার জন্য প্রসেসিং করছি। তো চীনা হাঁসের মাংস কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এখানে দেখেন আমার হাঁসটা পরিষ্কার করে কাটা হয়ে গেছে, আমি এবার ধুয়েও নিয়ে আসবো। আর হাঁসের মাংসটা বাছতে এবং পরিষ্কার করতে অনেক সময় লাগে। তো অনেকক্ষণ ধরে ধরে আমি হাঁসের মাংসটা পরিষ্কার করে তারপর ধুয়ে সবকিছু ক্লিন করে তারপর নিয়ে এসেছি। আর এখানে আমার মা রান্নাও উঠিয়ে দিয়েছে। আর প্রথমে আলু এবং রসুনগুলো কিন্তু মা ভেজে নিচ্ছে। তো আমি তো রান্না করি, হয়তো বা আমার রান্না আপনারা দেখেছেন। আজকে আমার মায়ের হাতের স্পেশাল হাঁসের মাংস কিন্তু রান্না হচ্ছে। আর আমার মা কিন্তু অনেক সুন্দর রান্না করেন। আম, আমার কাছে তো আমার মায়ের হাতের রান্না বেস্ট রান্না। তো আমি মনে করি প্রত্যেকটা বাচ্চার কাছে, প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্নাই বেস্ট রান্না। তো আমিও তার ব্যতিক্রম নই। আমার মায়ের হাতের রান্না আমার কাছে সেরা রান্না। তো আমি যতই নিজে অনেক ভালোভাবে রান্না করার চেষ্টা করি না কেন, আমি গ্রামে আসলে মা যাই রান্না করেন না কেন তাই কিন্তু খেতে ভালো লাগে। আর মাটির চুলায় অন্য সময় দেখা যায় মাটির চুলাটাই রান্না করা হয়, কিন্তু আমাদের সামনে যে ঘরগুলো ছিল সেগুলো হয়তো আপনাদের দেখানো হয়নি, ভেঙে ফেলা হয়েছে। তার কারণে মাটির চুলাটাও বেশ অনেক দূরে হয়ে গেছে। আর বৃষ্টির কারণে মাটির চুলাটা ভিজে ভিজেও গেছে। তার জন্য কিন্তু গ্যাসের চুলায় রান্না করা হচ্ছে। আর এখানে সব রকম মশলা আম, কষিয়ে তারপরে কিন্তু হাঁসের মাংসটা দেওয়া হয়েছে। আমি কিন্তু হাঁসের মাংসটা একেবারে মশলা মিহি করে বেটে তারপরে রান্না করি, কিন্তু আমার মা কিন্তু মশলাটা মিহি করে বাটেনি। আমার মা আহ, যে মশলাটা বলে না ছেঁচা মশলা, সেরকম ভাবে মশলাটা ছেঁচে তারপরে চুই ঝাল দিয়ে রান্না করছে। আমাদের সাতক্ষীরা খুলনা এলাকার বিখ্যাত চুই ঝাল, চুই ঝালের হাঁসের মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা যদি খেতে চান তাহলে আমাদের এলাকায় আমাদের বাড়িতে চলে আসতে পারেন। তো আজকের হাঁসের মাংসটা, চুই ঝালের হাঁসের মাংসটা এত মজা হয়েছিল। তো আমরা খেয়েছি, আমরাই বুঝতে পেরেছি আসলে কতটা মজা হয়েছিল। তো অনেক মজা হয়েছে। আর মায়ের হাতের রান্না বলে কথা, আমার মায়ের হাতের রান্না সেরা রান্না। তো যাই হোক, আমরা রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করে
তারপরে বিকাল বেলায় দেখেন দুপুরের দিকে দেখে গেছি কদবেল গাছে 3-4টা কদবেল, আর বিকালের টাইমে দেখি কদবেল গুলো কেউ পেড়ে নিয়ে চলে গেছে, কিংবা নিচে পড়েছে কেউ উঠিয়ে নিয়ে চলে গেছে। কিছু কিছু মানুষ আছে যে এদেরও যে বাড়ি বাচ্চা থাকে আম, সেটা বোঝে না, পাইলেই নিয়ে চলে যায় এরকম অবস্থা। তো যাই হোক, আমার বোনকে বললাম যে কদবেল যেগুলো আছে হাতের নাগালে সেগুলো পেড়ে নিয়ে আয়। তার জন্য দেখেন আমার বোন উঠে পড়েছে গাছে। তো কয়েকটা কদবেল পাওয়া গেছে, তার ভিতর থেকে একটা একটু পাকা, তো ভাবলাম যে এই কদবেলটাই মাখাই, সেইটাই ও নিয়ে এসেছে, আর বাদ বাকিগুলো রোদ্রে দিয়ে তারপরে খাওয়া হবে পেকে গেলে। তো এই কদবেলটাই আমরা মাখিয়ে খাবো। আর এই গাছের কদবেল কিন্তু অনেক টেস্ট। তো যাই হোক, কদবেলটা মাখা করে খেয়ে তারপরে দেখেন চলে এসেছিলাম একটু ঘি তৈরি করার জন্য। আর এই ঘিটা তৈরি করা হবে কিন্তু ক্রিম দিয়ে। তো এই ক্রিম কিনে নিয়ে আসা হয়েছে দুধের থেকে, কাঁচা দুধ থেকে। আম, আমাদের এলাকার যে ঘোষ আম, ঘোষেরা থাকেন, অনেক সময় কিন্তু ক্রিমটা উঠিয়ে নেন, ক্রিমটা উঠিয়ে তারপর ক্রিমটা আলাদা বিক্রি করেন। তো ঘোষেদের কাছ থেকে এই যে ক্রিমটা উঠিয়ে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে এক রাত্রি মতো আমি রেখে দিয়েছি ক্রিমটা রেস্টে, একদম নর্মাল ভাবে। তারপরে আমি এই ক্রিমটা এখন জ্বালিয়ে নিচ্ছি। আর এই ক্রিমটা জ্বালাতে জ্বালাতে দেখেন কত সুন্দর ঘি প্রায় আমার তৈরি হয়ে গেছে। এখানে দেখেন ঘি কত সুন্দর ঘি হয়েছে। আর এই ঘিটা, বাড়ি তৈরি করা ঘিটা খেতে কিন্তু অনেক মজা। বিরিয়ানি কিংবা পোলাও রান্নার সময় যদি এই ঘি ব্যবহার করা হয় তাহলে কিন্তু অনেক টেস্ট হয়। তো সন্ধ্যাবেলায় এবার চলে এসেছি আমি একটু নারকেলের নাড়ু তৈরি করার জন্য। তো এটা ছিল কোজাগারি লক্ষ্মী পূজার আগের দিনকার একটা ভিডিও ক্লিপ। তো যেহেতু আমার ঠাকুমা এবছর নেই, ওই জন্য কিন্তু আম, এবছর আর লক্ষ্মী পূজা আমাদের করা হবে না। তো আম, ভাবলাম যে ডিপ ফ্রিজে কিছু নারকেল ছিল, তো আমার মা কিংবা আমার ভাই, আমাদের গাছে অনেকগুলো নারকেলের কাঁদি পড়েছিল। তো সেই কাঁদি যখন ছিঁড়ে নিচে পড়ে যায়, তো আমার মা ভাবলো যে এই নারকেলগুলো তো এখনো পরিপক্ক হয়নি, তো নারকেলগুলো কুড়িয়ে তারপরে কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিল। তো আমি আসার পরে মা বলল যে অনেকগুলো ডিপ ফ্রিজে নারকেল আছে, তো এই নারকেলগুলো দিয়ে আম, নাড়ু তৈরি করে দিই। তো এবছর যেহেতু আমাদের লক্ষ্মী পূজা হবে না, তার জন্য আম, নারকেলগুলো দিয়ে নাড়ুও তৈরি করেছি। আর তার পাশাপাশি আমার হাজবেন্ডের কলিগরাও আবদার করেছেন যে ওনারা নারকেল নাড়ু খাবেন। তো ভাবলাম যে ওনাদের জন্য একটু নারকেল নাড়ুও তৈরি করে নিয়ে যাই। আম, তার জন্য কিন্তু নারকেল নাড়ু তৈরি করতে বসে গেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কাছে কোথাও কোনো অংশ, আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে।